বন্ধুরা, অনেকদিন বাদে এলাম। আজ 22শে শ্রাবণ, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আমরা সবাই জানি, বিশ্বের সবাই জানেন। তবে এই 22শে শ্রাবণকে আমরা কখনোই একটা ভীষণ দুঃখের দিন হিসেবে পালন করি না, কারণ কবি নিজে মৃত্যুকে শেষ বলে মানতেন না। তার প্ল্যানচেট, পরলোক চর্চা নিয়ে অনেক ঘটনা আমরা জানি, আমরা পড়েছি। আমার তো সবই পড়া, না পড়লে আমি জানবো কোত্থেকে? আমার তো সবই বিভিন্ন বই থেকে পড়ে পাওয়া। ডক্টর অমিয়চন্দ্র চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের পরলোক চর্চার অন্যতম লিপিকার। অন্যজন মোহনলাল গঙ্গোপাধ্যায় বর্তমানে অবধারিতভাবেই দুজনেই পরলোকগত। ডক্টর চক্রবর্তী সে সময় 1929-এ রবীন্দ্রনাথের একান্ত সচিব ছিলেন। তিনি নিজে অবশ্য পরলোক তত্ত্বে বিশ্বাসী ছিলেন না। নিউ ইয়র্কের নিউ পলস স্টেট ইউনিভার্সিটি কলেজে তিনি তখন অধ্যাপক। সেখান থেকে পরিষ্কার এক প্রশ্নের উত্তরে জানান, রবীন্দ্রনাথের পরলোক চর্চা হলো মহাপৌরুষের ছেলে মানুষই, অস্বীকৃতিকে নগ্নভাবে প্রকাশ করার চেষ্টা। তিনি নিজেই যা গ্রহণ করেননি তা যেন অতিশয়োক্তি দ্বারা ভুল বুঝতে চেয়েছেন। তার মনের স্বল্প দ্বিধাকে উপলক্ষ করে নেতিবাচক প্রশ্ন জানিয়েছি। এ তো বড় আশ্চর্য ঘটনা, ভাবতেই পারি না। উত্তরে কবিগুরু বলেছেন, ঠাকুর পরিবারে সবই সম্ভব। উল্টে জোর দিয়ে তর্ক করেছি যখন, এ কিন্তু আসল নয়, সঙ্গে সঙ্গে উত্তর পেয়েছি, কি করে জানলে? পরলোক তত্ত্বে বিশ্বাসী বৈজ্ঞানিক স্যার অলিভার লজের সঙ্গে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয়েছিল। মৃত আত্মার সঙ্গে ভাবের আদান প্রদান, প্ল্যানচেট ইত্যাদিতে তাঁর বিশ্বাস। স্যার লজ নানা প্রমাণ সহযোগে লিখেছিলেন। 1928 সালে একটি কাগজে উভয়ের সাক্ষাতের উল্লেখ আছে। এছাড়া 1920 সালে ওয়াশিংটন নামক কাগজে এডিসনের মেশিন বলে একটি যন্ত্রের খবর পাওয়া যায়। ওই যন্ত্র মৃত্যুর পর সত্তার অস্তিত্ব নির্মাণ করতে সক্ষম হবে, এই ছিল বিষয়। মার্জরি রেক্স নামে এক মহিলা কবিকে প্রশ্ন করেন, এই মেশিন সম্বন্ধে তার মতামত কি? কবি বলেন, এই যন্ত্র দিয়ে যন্ত্রের রূপকার বোঝবার চেষ্টা করেছেন ব্যক্তি সত্তার মৃত্যুর পরেও অস্তিত্ব থাকে কিনা, কিন্তু আমরা এই লোক থেকে কখনোই স্থির করতে পারবো না যে মৃত কোনো অবিনাশী সত্তার আমাদের তৈরি কোনো যন্ত্রে সাড়া দেবার উপায় বা ইচ্ছা থাকবে কিনা। ধরা যাক মেশিনে সেই সত্তার কাছে কোনো খবর পৌঁছতে পারল না, তাহলে কি তার অস্তিত্ব অপ্রমাণ হয়ে যাবে? এত সব বলা সত্ত্বেও এ কথা স্বীকার করতেই হবে যে 1929 সালের পর রবীন্দ্রনাথের পারলৌকিক চিন্তাধারার যথেষ্ট পরিবর্তন হয়। তিনি প্ল্যানচেটের মাধ্যমে তার প্রিয়জনদের বারবার ডেকেছেন মিডিয়ামের সাহায্যে। বুলা বলে তার এক বন্ধুর মেয়ে ভালো মিডিয়াম ছিল, তাদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বিশ্বাস করতেন মৃত্যুর পরেও একটা জীবন আছে। সেই জীবনের খোঁজ তিনি শেষ দিন অবধি চালিয়েছেন। আমরা এই জন্য কখনোই তার চলে যাওয়া বিশ্বাস করি না, আমরা জানি তিনি আছেন। তিনি 1929 সালেই প্রথমে মিডিয়ামের সাহায্য নিয়েছেন এবং 1929 সালের 6 নভেম্বর রানী মহালানবিশকে লিখেছেন একটি চিঠি। সেদিন বুলা এসেছিল, হঠাৎ কথায় কথায় প্রকাশ পেল তার হাতে প্রেতাত্মা ভর করে, পেন্সিল চালিয়ে কথা কইতে পারে। বলা বাহুল্য, শুনে মনে মনে হাসলুম। বললুম দেখা যাক। প্রথম নাম বেরোলো মণিলাল
গাঙ্গুলি। তার কথাগুলো ভাষা এবং ভঙ্গির বিশেষত্ব আছে। উত্তরগুলো দেখে শুনে মনে হয় যেন সেই কথা কইছে। প্রথমে সন্দেহ, পরে বিশ্বাস। এই বিশ্বাস ক্রমশ পোক্ত হয়েছে বারংবার মিডিয়ামের মাধ্যমে, আরও প্রিয়জনের আনাগোনা ও কথাবার্তার রকম দেখে। এই মিডিয়াম সম্পর্কে কেউ সন্দিগ্ধ হলে তিনি রাগই করতেন, বলতেন, নূতনকে জানার আগ্রহ কেন হবে না? জানতে দোষ কি? জলধারার কলস্বরে সন্ধ্যা গগন আকুল করে, ওরে ডাকে আমায় পথের পরে সেই ধ্বনিতে। এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া। অশ্রুভরা দিকে দিকে অশ্রুভরা দিকে দিকে আজ শ্যামল মেঘের মাঝে বাজে চলেছে ছুটিয়া চলেছে ছুটিয়া